আচ্ছা, তাহলে দেখ আজকে আমাদের যে টপিকটা করব সেটাকে আমরা থিক থিন সিলিন্ডার না বলে প্রেসার ভেসেল বলি। ঠিক আছে? প্রেসার ভেসেল। স্যার এটা সমেত তো? হ্যাঁ, স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়াচ্ছি। বল স্যার বল স্যার বলছি আপনি কি বল। বলছি আপনি কি জ্যাম বোর্ডটা চেঞ্জ করেছেন? মানে এটা একটু আলাদা রকম লাগছে। আজ জ্যাম বোর্ডটা আলাদা চেঞ্জ স্যার বলছি করেছি। আপনার বোর্ডটা কি চেঞ্জ করেছেন? এটা কি একটু সুন্দর সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে। ওইটাই বলছি, এটা ভালো লাগছে? সেটাই। এটা ভালো লাগছে রে? খুব স্যার সুন্দর লেখাগুলো লাগছে কি এটা। আপনি পেন খুব দিয়ে সুন্দর লেখেন লাগছে স্যার। হুম, মানে না মাউস দিয়ে লেখেন? হ্যাঁ, আগেরটা থেকে ভালো লাগছে না? পেন দিয়ে। হ্যাঁ স্যার ভালো লাগে। এটা ভালো লাগছে, হ্যাঁ খুব স্যার সুন্দর ভালো লাগছে। লাগছে। এটা অনেকটা বড় বড় লাগছে। আগে জ্যাম বোর্ডটা ছোট ছোট মনে হতো, এটা অনেকটা বড় ওয়াইডলি এটা দেখাচ্ছে এবং খুব সুন্দর দেখাচ্ছে। লেখাগুলো অনেকটা ভালো লাগছে। এটা হচ্ছে আমি মাইক্রোসফট ওয়ার্ডে করছি। স্যার খুব সুন্দর হচ্ছে এটা। ঠিক আছে? তো দেখ আজকে আমরা যেটা করছি প্রেসার ভেসেল। প্রেসার ভেসেল জিনিসটা কি, আগে জিনিসটা বোঝাই। কোনো একটা রেকর্ডিং সিলিন্ডার, চলছে? হ্যাঁ রেকর্ডিং চলছে, কোনো একটা সিলিন্ডারের ক্ষেত্রে, ধর একটা কোনো একটা সিলিন্ডার আছে। সাপোজ ধর এটা একটা আমার সিলিন্ডার আছে। ঠিক আছে? তো এই সিলিন্ডারের মধ্যে দিয়ে সাপোজ ধর কোনো লিকুইড ফ্লো হচ্ছে। ঠিক আছে? কোনো একটা লিকুইড ধর এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। তো লিকুইডটা যখন ফ্লো হয়, তো লিকুইডটা তো এই প্রেসার ভেসেলের উপর চারিদিকে একটা প্রেসার দেয়। ঠিক আছে? এর উপর একটা চারিদিকে প্রেসার দেবে। ঠিক আছে? যখনই কোনো একটা সিলিন্ডারের মধ্যে বা কোনো টিউবের মধ্যে যখন হচ্ছে তোর লিকুইড থাকবে, সে হচ্ছে একটা প্রেসার দেবে। ঠিক আছে? তো এই প্রেসারটা দুভাবে হয়। ঠিক আছে? একটা হচ্ছে লংজিটিউডিনাল বরাবর হয়, মানে এই প্রেসারটা ধর এই যে লংজিটিউডিনাল যে লেন্থটা আছে এই বরাবর একটা চাপ দিল, তাহলে কি হচ্ছে এই লংজিটিউডিনাল যে এটা আছে এইদিকে বাড়ার চেষ্টা করবে। ঠিক তো? আর একটা হয় সার্কামফারেন্সিয়াল মানে হচ্ছে এই প্রেসার ভেসেলটাকে যদি আমি এর ক্রস সেকশনটাকে দেখি, এই ক্রস সেকশনটা দেখি, এবার লিকুইডটাকে যদি আমরা মাঝখান থেকে দেখি, তাহলে লিকুইডটা কি হচ্ছে এই দেওয়ালের চারপাশে এরকমভাবে চাপ দিচ্ছে। তাই তো? তো দু ধরনের চাপ হচ্ছে একটা সিলিন্ডার ভেসেলের মধ্যে পড়ে। এবার দেখ প্রেসার ভেসেল হচ্ছে দু ধরনের আমরা সিলিন্ডার পাই, একটা হচ্ছে থিন সিলিন্ড্রিক্যাল সেল, একটা হচ্ছে থিক সিলিন্ড্রিক্যাল সেল। থিন মানেটা কোনটা? থিন মানে হচ্ছে প্রেসার ভেসেল আমরা যেটা হচ্ছে এখানে দু ভাগে ভাগ করছি, একটা হচ্ছে থিক, একটা হচ্ছে থিন। ঠিক আছে? স্যার প্রেসার ভেসেলটা বুঝতে পারছি না কি ব্যাপারটা। বলছি, আসছি, এখনো পর্যন্ত কিছুই আসিনি আমি। ঠিক আছে? একটা হচ্ছে থিন সিলিন্ডার আর একটা হচ্ছে থিক সিলিন্ডার। কোনো একটা সিলিন্ডারের মধ্যে, ভালো করে আগে জিনিসটা বোঝ, কোনো একটা সিলিন্ডারের মধ্যে যখন কোনো একটা লিকুইড ফ্লো হয়, ঠিক আছে, তোর ধর পাইপের মধ্যে দিয়ে কোনো জল ফ্লো হচ্ছে। ঠিক আছে? সাপোজ ধর এইটা হচ্ছে আমার একটা পাইপ। ঠিক আছে? এই পাইপের মধ্যে দিয়ে সাপোজ ধর এই জলটা ফ্লো হচ্ছে। ঠিক আছে? তো এই জলটা ফ্লো হওয়ার সময় এই জলটা তো এই পাইপের ওপর চাপ দেয়, এটা তো বুঝতে পারছিস। এই পাইপটার উপর এইভাবে চাপ দেবে, তাই তো? এইভাবে চাপ দিচ্ছে। তো এখন এই সিলিন্ডারটা সাপোজ ধর আমার এইখানটা হচ্ছে আমার ক্লোজড হয়ে আছে। ঠিক আছে? ধর জলের বোতল, সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে জলের বোতলটাকে ভাব। তো জলের বোতলে যখন জল থাকে, সেই জলটা এটা ধর এই দিকটা মুখ আছে, তো এই দেয়ালের উপরও চাপ দেবে, প্লাস হচ্ছে তোর এই যে এইখানটা সার্কামফারেন্সিয়াল আছে এইখানেও চাপ দেবে। তাই তো? তো এইখানটা যখন চাপ দেয়,
এই যে জায়গাটা আছে এই চাপটাকে রিলিজ করার জন্য এই যে দেওয়ালটা আছে এই দেওয়ালটা কি চাপটাকে রিলিজ করার জন্য এই দিকে বাড়তে শুরু করবে, এই দিকে বাড়ার চেষ্টা করবে। অথবা এই যে সার্কুলার যে সেকশনটা আছে সেই সেকশনটা হচ্ছে তোর এইভাবে, এই দিকটা হচ্ছে এইভাবে চারপাশ দিয়ে সয়েলটা তার প্রেশারটা দেওয়ার চেষ্টা করবে, ফলে কি এই সার্কুলার বরাবর সে বাড়তে চেষ্টা করবে। ব্যাপারটা বোঝা গেছে? কোনো একটা জিনিসকে যখন কোনো লিকুইড ভিতর থেকে চাপ দেয় তখন হচ্ছে সে হয় লম্বায় লম্বায় বাড়তে থাকবে, না হলে হচ্ছে সে যে পুরো সার্কেলটা আছে সেই সার্কেল অনুযায়ী সে হচ্ছে পুরোটা বাড়তে চেষ্টা করবে। এই যে সার্কেল অনুযায়ী লম্বায় লম্বায় যেটা বাড়বে সেটাকে বলা হয় লংজিটিউডিনাল স্ট্রেস। ঠিক আছে, এটাকে বলা হয় লংজিটিউডিনাল স্ট্রেস। আর এই যে সার্কামফারেন্সিয়াল বরাবর বললাম যে এই চারপাশে যখন চাপ দিচ্ছে এই সার্কেল বরাবর যখন এইদিকে মুভ করতে শুরু করবে এটাকে বলা হয় সার্কামফারেন্সিয়াল স্ট্রেস অথবা হুপ স্ট্রেস বলা হয়। সার্কামফারেন্সিয়াল স্ট্রেস অথবা এটাকে আমরা বলি হুপ স্ট্রেস। ঠিক আছে, পুরো জিনিসটাতে আমরা আসবো, আগে এই চ্যাপ্টারটাতে কি জিনিস আছে সেইটা আমি আগে বোঝাচ্ছি। এবার এই যে জিনিসটা বেসিক এই যে দুটো কনসেপ্ট আমি বললাম এই দুটো কনসেপ্টই থিক সিলিন্ডার থিন সিলিন্ডারের মধ্যে কিরকম ভাবে কি কাজ করছে সেটা নিয়েই আগে আমরা কাজ করব। পুরো ব্যাপারটা বোঝা গেছে যে আমরা কি জিনিস করতে চাইছি, যে কোনো সিলিন্ডারের মধ্যে যদি কোনো লিকুইড থাকে তাহলে সে হচ্ছে যে চাপটা দিচ্ছে তার ফলে তার মধ্যে যে সিলিন্ডারটার মধ্যে যে স্ট্রেস তৈরি হচ্ছে সেই স্ট্রেসটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। দু ধরনের স্ট্রেস হয়, একটা লম্বায় লম্বায় স্ট্রেস হবে আর একটা হচ্ছে সার্কুলার সেকশন বরাবর চারপাশে স্ট্রেস হবে। ঠিক আছে, তো এবার আমরা চলে আসছি একদম ফার্স্ট পয়েন্ট, যেটা ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে থিন সিলিন্ডার। স্যার সার্কুলার সেকশন ড্রয়িংটা দেখি একবার। হয়েছে? চ এবার থিন সিলিন্ড্রিক্যাল শেল। থিন সিলিন্ড্রিক্যাল শেল কাকে বলবো ডেফিনেশনটা লিখে নে। A cylindrical shell is said to be thin. A cylindrical shell is said to be thin if the thickness of cylinder, if the thickness of cylinder, হ্যাঁ এই বোর্ডটা ভালো লাগছে? খুব সুন্দর লাগছে। ঠিক আছে, the thickness of cylinder is less than 1/10 to 1/15 to 1/15 of the dia of the cylinder. থিন সিলিন্ডার তাহলে কোনগুলোকে বলবো, যে সমস্ত সিলিন্ডারের থিকনেসটা, এই যে থিকনেস সিলিন্ডারের যে এই যে থিকনেসটা, এটার যে থিকনেস সেটা হচ্ছে এই ডায়ামিটারের 1/10 থেকে 1/15 মধ্যে যদি তার থেকে কম হয় তাকে আমরা বলবো থিন সিলিন্ডার। এবার এই থিন সিলিন্ডারের মধ্যে আমরা যে স্ট্রেসগুলো পাই সেগুলো আমরা এর আগেও বলেছি, এবার সেই স্ট্রেসগুলো সম্পর্কে আমরা একটু লিখে নেব। ঠিক আছে, তাহলে এখানে হেডিং দে স্ট্রেসেস in thin cylindrical shell. ফার্স্ট স্ট্রেস কি আসছে লিখে রাখ, লংজিটিউডিনাল স্ট্রেস। লংজিটিউডিনাল স্ট্রেস, একে আমরা সিগমা এল দিয়ে ডিনোট করি। ঠিক আছে, লংজিটিউডিনাল স্ট্রেসটা লেখ, ডিউ টু ইন্টারনাল ফ্লুইড প্রেসার, ডিউ টু ইন্টারনাল ফ্লুইড প্রেসার
ঠিক আছে? These stress are due to internal fluid pressure. These stress are tensile. জিনিসটা আমি বোঝাবো। Due to internal fluid pressure, these stress are tensile, but due to external fluid pressure, these are compressive. ঠিক আছে? Next point leg in cylindrical shell, these are uniform. In cylindrical shell, these are uniform across the thickness of shell. বলুন uniformly across the In thin cylindrical shell, these are uniform across the thickness of shell. ঠিক আছে? তো কি হচ্ছে জিনিসটা একটু দেখি। লংজিটিউডিনাল স্ট্রেসের ক্ষেত্রে কিরকম হচ্ছে দেখ, যখন কোনো ফ্লুইড হচ্ছে কোনো সিলিন্ড্রিক্যাল সিস্টেমের মধ্যে থাকবে, তখন এই ফ্লুইডের যে প্রেশারটা আছে, যদি ইন্টারনালি যদি ফ্লুইডটা থাকে, ফ্লুইড যদি ভেতরে থাকে, তাহলে এর যে স্ট্রেসটা সেটা হবে আমাদের কি বললাম, টেনসাইল হবে। আমরা বাইরে থেকেও দেখিয়েছি। আর যদি ফ্লুইডটা যদি আমাদের বাইরে থাকে, সিলিন্ডারটা যদি ফাঁকা থাকে, ফ্লুইডটা যদি বাইরে থাকে, তাহলে এই ফ্লুইডটা এই সিলিন্ড্রিক্যাল শেলটার উপর যেটা চাপ দেবে সেইটা হবে কম্প্রেসিভ। সেই ফ্লুইডটা বাইরে কি করে থাকবে? ধর তুই কোন একটা পুকুরের মধ্যে কোন একটা বোতলকে, ফাঁকা জলের বোতলকে তুই ফেলে দিচ্ছিস, তাহলে ফাঁকা জলের যে বোতলটা সেটা কি কোঁকড়াতে চাইবে না ফুলতে চাইবে? নিশ্চয়ই কোঁকড়াতে চাইবে। তো সেইটাই হচ্ছে, মানে আচ্ছা, যদি স্যার দুটোই থাকে, মানে দুটোই থাকে তাহলে কোনো চেঞ্জেসই হবে না। বাইরে ভেতরে যদি ফ্লুইড যদি একই ফ্লুইড থাকে, তাহলে দুটো যদি প্রেসার যদি সেম থাকে, তাহলে তো কোনো এখানে কোনো এইটা সিলিন্ডারের মধ্যে তো প্রেসারের ডিফারেন্স হওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না, তাই না? যদি দুটো জায়গাতেই ফ্লুইড থাকে তাহলে এর প্রেসার সেম হয়ে যাচ্ছে। যখনই প্রেসারের ডিফারেন্স হবে তখনই তো এই জিনিসটা হবে। বাইরে জল আছে, এখানে কোনো জল নেই, তাহলে জিনিসটাকে কোঁকড়ানোর চেষ্টা করবে, এই জিনিসটা ছোট হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কিন্তু যদি ভেতরে জল থাকে বাইরে কিছু না থাকে, তাহলে এটাকে বাড়ানোর চেষ্টা করবে। একটা বেলুনের কনসেপ্ট ভাবনা, তাহলেই তো তোরা বুঝতে পারবি। একটা বেলুনের ক্ষেত্রে যদি ভেতরে যদি জল দিস, দেখবি বেলুনটা খোলার চেষ্টা করে, তাই তো? অথচ বেলুনটাকে যদি পুরো ফুলিয়ে জলের মধ্যে ডোবানোর চেষ্টা করি, তাহলে বেলুনটা দেখবি সিঙ্ক করার চেষ্টা করে। সেই কনসেপ্টটাই হচ্ছে এখানে করা হচ্ছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে লংজিটিউডিনাল স্ট্রেস হলো। নেক্সট যেটা হচ্ছে লেগ হুপ স্ট্রেস। 2 নম্বরে লেগ হুপ স্ট্রেস। অথবা সার্কামফারেন্সিয়াল স্ট্রেস। সার্কামফারেন্সিয়াল স্ট্রেস, একে আমরা সিগমা এইচ দিয়ে ডিনোট করি, সিগমা হুপ, ঠিক আছে? তো এটা এখানে পয়েন্ট লেগ ডিউ টু ইন্টারনাল ফ্লুইড প্রেসার, দিস আর টেনসাইল, ঠিক আছে? আর এক্সটার্নালের ক্ষেত্রে ঠিক তার অল্পই হবে, শুধু এইটুকু লিখে রাখ তাহলেই হবে। ডিউ টু ইন্টারনাল ফ্লুইড প্রেসার, দিস আর টেনসাইল। নেক্সট পয়েন্ট লেগ ইন থিন সিলিন্ড্রিক্যাল সেলের ক্ষেত্রে, ইন সিলিন্ড্রিক্যাল সেল দিস আর অ্যাজিউমড ইউনিফর্ম, ঠিক আছে? থিক আর থিনের মধ্যে ডিফারেন্সটা কি দেখ, থিনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সেকশনটাকে ইউনিফর্ম ধরে নেব, কিন্তু যদি কোনো জিনিস মোটা হয়, ঠিক আছে, আমরা বললাম একটা বোতল, জলের বোতলের এক্সাম্পল দিয়ে যেটা বললাম সেটাকে ধর থিন সিলিন্ডার একটা, কিন্তু যখন একটা কংক্রিটের পাইপ ইউজ করব
তখন সেটাকে কিন্তু আমরা থিক হিসাবে ইউজ করছি। ঠিক আছে, সুতরাং দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, তাহলে বললাম শেষটা কি বললেন? in thin cylindrical shell these are assumed uniform। ঠিক আছে, আর একটা স্ট্রেস হয় সেটা হচ্ছে রেডিয়াল স্ট্রেস, সেটা আমাদের দরকার নেই অতটা, সুতরাং ওটা নিয়ে আমরা অত আলোচনা করব না। ঠিক আছে, এবার লংজিটিউডিনাল স্ট্রেস আর হুপ স্ট্রেস, এই দুটোর কনসেপ্টগুলো একটু ভালো করে বুঝি। ঠিক আছে, এখানটা কিন্তু ভালো করে বুঝবি, এইখানটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। ঠিক আছে, তো দেখ প্রথমে একটা লংজিটিউডিনাল স্ট্রেসের একটা ডায়াগ্রাম আমরা দেখি। যদি আমরা একটা সেকশনকে যদি আমরা কাটি না, তো এইভাবে জিনিসটা হয়। ঠিক আছে, এটা নিশ্চয়ই একটু ভালো করে ছবিটা তোরা আঁক, আমার একটু বেঁকে যাচ্ছে। এই ধর শেলটা, ঠিক আছে, আর বেঁকে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমার শেল। ঠিক আছে, মানে আমি বাইরে থেকে জিনিসটাকে কেটে দেখাচ্ছি। তো দেখ লংজিটিউডিনাল যেটা আছে সেটা বললাম যে লেন্থ বরাবর কাজ করবে, মানে এই দিকে কাজ করবে, তাই তো? তাহলে এই দিকে হচ্ছে সিগমা এলটা কাজ করছে, এই লেন্থ বরাবর কাজ করছে। আর হুপ যেটা হচ্ছে বললাম এর চারপাশে কাজ করবে, অর্থাৎ কি এইখানটাকে যদি কেটে দিই, এই জায়গা বরাবর হচ্ছে আমাদের হুপ স্ট্রেসটা কাজ করবে, আমাদের হুপ স্ট্রেসটা কাজ করছে। ঠিক আছে, এটা যখন কেটে দিলাম, মানে এ হচ্ছে এই চারপাশটাকে বাড়ানোর চেষ্টা করছে, এই লম্বায় বাড়ানোর চেষ্টা করছে, তাহলে এইটাকে আমরা নাম দিচ্ছি সিগমা এইচ। ঠিক আছে, পুরো লেন্থটা সেকশনটার পুরো লেন্থটা ধরে নে, সাপোজ পুরো সেকশনটার লেন্থটা ধরে নে আমাদের এল। ঠিক আছে, এর যে থিকনেস, এই যে সিলিন্ড্রিক্যাল শেলটা আছে এর যে থিকনেসটা, আমি এটা গোল করে আঁকি, হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। এর যে থিকনেসটা আছে এটাকে সাপোজ ধরে নে টি। ঠিক আছে, এর যে ডায়ামিটারটা আছে এটাকে ধর ডি ধরে নে। ঠিক আছে, তো এর ক্ষেত্রে আমাদের, আমি ডাইরেক্ট ফর্মুলাতে চলে আসি, পুরো প্রসিডিওর তোদের জানার দরকার নেই, জাস্ট ফর্মুলাতে চলে আয়। তো এর ক্ষেত্রে হুপ স্ট্রেসের যে ফর্মুলাটা সিগমা এইচ, সেটার ভ্যালু মনে রাখবি পিডি, মানে পিটা মানে যে ফোর্সটা দিচ্ছে, পিডি বাই 2টি। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই ফর্মুলাটাই দেয়। ঠিক আছে, সিগমা এইচ ইজ ইকুয়াল টু পিডি বাই 2টি। ঠিক আছে, আর লংজিটিউডিনাল স্ট্রেস যদি বলি, সেক্ষেত্রে এই ফর্মুলাটার ভ্যালু হয়ে যাবে সিগমা এল ইজ ইকুয়াল টু পি ডি বাই 4টি। তাহলে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোরা খুলে দেখিস, এই কোশ্চেনটা কিন্তু প্রত্যেকবার এসছে। ঠিক আছে, এই স্ট্রেসের এই সিলিন্ড্রিক্যাল শেপের যদি কোনো কোশ্চেন আসে, তার ক্ষেত্রে দেখবি এইটাই হচ্ছে তোর মেন কোশ্চেন আছে। ঠিক আছে, যে পিডি বাই 2টি বা পিডি বাই 4টি কোন জিনিসটা হবে। ঠিক আছে, এবার ধর এখান থেকে কোশ্চেন কিরকম টাইপের আসে আমি একটা দেখা যাক। ঠিক আছে, একটা কোশ্চেন আগে লিখি। এই হচ্ছে দুটো কিন্তু মেন প্রবলেম আছে। ঠিক আছে, যেহেতু ডিপ্লোমা করাচ্ছি সেই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না। কিরকম কোশ্চেন আসে আমাদের, প্রথমে তো গেল আমাদের এই ফর্মুলাটা দিয়ে দেবে। দ্বিতীয় নম্বর ধর একটা কোশ্চেন দিচ্ছে, লেখ এ কাস্ট আয়রন। থিক সিলিন্ডার ডিফারেন্সটা কি করে বুঝবো? কে থিক আর থিন সিলিন্ডার এটা কোশ্চেনে বলেই দেবে, কোশ্চেনে বলেই দেবে যে থিন সিলিন্ডার না থিক সিলিন্ডার। ঠিক আছে, আর সেটাতে বুঝবো কি করে? আর থিক সিলিন্ডার থিন সিলিন্ডারের মধ্যে তো ডিফারেন্স এমনিই বললাম, যে যদি থিকনেস অফ সিলিন্ডার 110 থেকে 115 অফ ডায়ামিটার সিলিন্ডার হয়, তাহলে তখন তাকে থিন বলবো, যদি এর থেকে বেশি হয় তাহলে তাকে থিক বলবো। ঠিক আছে, তো লিখে রাখ এ কাস্ট আয়রন পাইপ অফ 1 মিটার dia is required। হ্যাঁ, আজকে এই যে টাইপটা করছি, এই টাইপটা করার সময় কি কোনো আটকাচ্ছে? আগে যে আটকাতো সেটা কি হচ্ছে? জ্যাম বোর্ডে যেটা হতো,
হ্যালো, সবাই শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলছি আজকে যে লিখছি লেখাটা কি আটকে আটকে আসছে? আগে যেরকম আটকে আটকে আসতো সেরকম হচ্ছে কি না একদম ফ্লুয়েন্টলি ওই লেখাটা আসছে? কি রে? স্যার সবে একটু আটকিয়েছে, আর আটকায়নি। না না, আমি বলছি যে যখন এই যে লেখাটা লিখছি না, আমি যখন লেখাটা লিখে যাই কিছুক্ষণ বাদে দেখবি তোদের আগে যে জ্যামবোর্ড লিখতাম কিছুক্ষণ বাদে লেখাটা আসতো, বা ওই যে পুরো যে যেভাবে ফ্লুয়েন্টলি ভাবে লিখছি সেই লেখাটা ফ্লুয়েন্টলি ভাবে হয়তো আসতো না। এখন কি যেরকম যেরকম ভাবে লিখে যাচ্ছি কন্টিনিউয়াসলি সেই লেখাটাই আসছে তো? হুম, হ্যাঁ স্যার, ঠিকই আছে। ঠিক আছে। If the limiting tensile stresses of the pipe material is 20 megapascal, then the minimum thickness of the pipe will be অপশন দেওয়া আছে ধর 25 mm, অপশন বি দেওয়া আছে 50 mm, অপশন সি দেওয়া আছে 75 mm, আর অপশন ডি দেওয়া আছে 100 mm। কিভাবে করব সেই জিনিসটাকে ভালো করে দেখ। বলেছে একটা কাস্ট আয়রন পাইপ আছে 1 মিটার ডায়া, is required to withstand 200 মিটার হেড অফ ওয়াটার। 200 মিটার জল নিচে হচ্ছে, জলের নিচে হচ্ছে তার ওয়াটারের হেড হচ্ছে 200 মিটার বলে দিয়েছে, তার তলায় আছে 1 মিটার ডায়ার একটা কাস্ট আয়রন পাইপ। ইফ দ্য লিমিটিং টেনসাইল স্ট্রেস অফ দ্য পাইপ মেটেরিয়াল 20 মেগাপাস্কাল, তার যদি টেনসাইল স্ট্রেস যেটা সেটা যদি বলে দেয় 20 মেগাপাস্কাল, দেন দ্য মিনিমাম থিকনেস অফ দ্য পাইপ উইল বি। তার মানে এখানে আমার দেখ স্ট্রেস বলে দিয়েছে 20 মেগাপাস্কাল, কিন্তু এখানে কিছু বলে দেয়া নেই যে সেটা লংজিটিউডিনাল স্ট্রেস না হুপ স্ট্রেস। কোনো একটা পাইপ ফেল করবে, কোনো একটা পাইপের মধ্যে আমরা কি বললাম যে যদি পাইপটা হচ্ছে তার স্ট্রেস কাজ করবে দুদিক থেকে, একটা হচ্ছে ধর আইদার এখানে হচ্ছে তোর লেন্থ বরাবর যদি যায় স্ট্রেসে তাহলে সেটা হচ্ছে সিগমা লংজিটিউডিনাল, অথবা যদি এই সার্কামফারেন্সিয়াল বরাবর যায় তাহলে সেটা বললাম হুপ স্ট্রেস। তো এই দুটোর মধ্যে যেটা হচ্ছে তোর ম্যাক্সিমাম যে যে ভ্যালুটা দেবে, যে হচ্ছে আগে ফেল করবে সেইটাই তার লিমিটিং ভ্যালু। ঠিক আছে, তার মানে কি এখানে যখন বলে দেওয়া নেই তার মানে আমাকে দুটোকেই আগে বার করতে হবে, সেইখান থেকে আমার সেই রেসপেক্টের থিকনেসটা আমরা বার করব। তো কিরকম ভাবে করছি দেখ, আগে এখানে আমরা ফর্মুলাটা লিখে নিই। সিগমা হুপ স্ট্রেস মানে কি বললাম বল, ফর্মুলা বল, পিডি বাই 2টি, তাই তো। আর সিগমা লংজিটিউডাল কি বললাম, পিডি বাই 4টি। ঠিক আছে, আমার ফোর্স কত বলে দিয়েছে দেখ, প্রেসারটা কত বলেছে 20 মিটার হেডের প্রেসার, তাই তো। এই সরি 200 মিটার হেড অফ ওয়াটার, তাহলে এটাকে আমরা কিভাবে কনভার্ট করবো বলতো, এটা কিভাবে কনভার্ট করতে হয়, এইচ রো জি, তাই তো। আমাদের এইচ রো জি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। তাহলে হাইট বলে দিয়েছে 200, ডেনসিটি অফ ওয়াটার আমরা কত জানি 1000, এখানে যেহেতু মিটারে আছে 1000, আর জি কত আমরা এখানে সাপোজ ধর 10 ধরে নিলাম, ঠিক আছে 9.8 হয় 10 ধরে নিলাম। তো এইটাকে করলে দেখ মোটামুটি কত আসছে 2 3 3 6, 2 ইন্টু 10⁶ পাস্কাল হচ্ছে, তাই তো। যেহেতু মিটারে আছে সেজন্য পাস্কালে আছে। ঠিক আছে, এটাকে আমি 2 মেগাপাস্কাল লিখে দিলাম, 10⁶ যেহেতু আছে 2 মেগাপাস্কাল লিখে দিলাম। তাহলে পি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার এখান থেকে আমাদের সিগমা এইচ এর ভ্যালুটা বার কর। সিগমা এইচ মানে কি বললাম, পি ডি বাই 2টি। ঠিক আছে, তাহলে পি এর ভ্যালুটা কত হচ্ছে আমার বল, পি হচ্ছে মেগাপাস্কাল, তাহলে 2 ইন্টু 10⁶, ডায়ামিটার কত, ডায়ামিটার কত বলেছে রে 1 মিটার, তাই তো।
তাহলে 1 বসা বাই 2t, 2 কাটলে কত হচ্ছে 1 ইন্টু 10⁶ বাই টি, এত পাস্কাল। এটা হচ্ছে স্ট্রেস হুপের। এবার লংজিটিউডিনে যদি করি, দেখ লংজিটিউডিন মানে হচ্ছে পিডি বাই 4টি, তাই তো? ওটা ছিল পিডি বাই 2টি, তার মানে এটা আমরা বলতেই পারি হুপ স্ট্রেসের অর্ধেক হয় লংজিটিউডিনাল স্ট্রেস। কি রে? তাহলে এইটা যদি এরকম হয় তাহলে এর ক্ষেত্রে আমার এই ভ্যালুটা কত হচ্ছে 0.5 ইন্টু 10⁶ বাই টি পাস্কাল, তাই তো রে? তার মানে দেখ এইখানে যে আমরা স্ট্রেসের যে ভ্যালুগুলো পেলাম, দেখ লংজিটিউডিনাল স্ট্রেস যেটা আমি যেটা লিখলাম হ্যাঁ। সেটা কি ঠিক লিখলাম বল? স্যার বলছি যে দুটো ফর্মুলাই কেন আমরা অ্যাপ্লাই করছি? আমি তো ওই জন্যই বললাম যে দেখ এখানে পাইপের বলেছে লিমিটিং টেনসাইল স্ট্রেস অফ দ্য পাইপ মেটেরিয়াল হচ্ছে 200 মেগাপাস্কাল বলে দিয়েছে। এখানে কিন্তু কোনোভাবে ফিক্সড বলে দেয় না। পাইপের মধ্যে যে প্রেসার হয় দুটো স্ট্রেস হয় বললাম, একটা হচ্ছে লংজিটিউডিনাল হয়, একটা হচ্ছে হরাইজন্টাল হুপ স্ট্রেস হয়, তাই তো? স্যার লিমিটিংটা তো লংজিটিউডিনালটাই হবে নাকি? আরে সেটাই তো বলছি, মিনিমাম যেটা কি সেটা হচ্ছে লংজিটিউডিনাল হচ্ছে, ম্যাক্সিমাম স্ট্রেস কে দিচ্ছে? হুপ স্ট্রেস দিচ্ছে, তাই তো? তার মানে দেখ আমার যে লিমিটিং যে স্ট্রেসটা হচ্ছে সেইটা কিন্তু আমাদের কার ক্ষেত্রে হচ্ছে তোর অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা তোরা বল। আমাদের যে থিকনেস যেটা আসছে লংজিটিউডিনালে এর স্ট্রেসের ধরার ক্ষমতা হচ্ছে এত, ঠিক আছে? আমাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার কত নিতে হবে, থিকনেসটা ধর কনস্ট্যান্টই আছে সেটা ধরে নি, ঠিক আছে? তাহলে আমার এখানে যে লিমিটিং যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমার লংজিটিউডিনাল সেকশন যেটা আছে সেইটাকে ধরে করাটাই বেস্ট হবে, কারণ ফেল আগে কে করবে? এটাই তো আগে ফেল করবে, এর স্ট্রেস নেওয়ার ক্ষমতাটা কত এত, এই সরি আমি উল্টো বলছি। তাহলে এ হচ্ছে সবার আগে ফেল করবে, হুপ স্ট্রেস আগে ফেল করবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? তোরা বলতো এবার কেন হবে, বলতে পারবি? স্ট্রেস মানে কি? এইটা কিন্তু স্ট্রেংথ নয়। মেটেরিয়ালের ক্ষেত্রে জিনিসটা বুঝতে হবে, মেটেরিয়ালের স্ট্রেংথ আলাদা, আর কোনো লোড পড়লে মেটেরিয়ালের উপর স্ট্রেস যেটা পড়ছে সেটা কিন্তু আলাদা, ঠিক আছে? স্ট্রেংথ মানে হচ্ছে এর কতটা নেবার ক্ষমতা, আর এর উপর যে লোডটা দেওয়া আছে সে কতটা লোড হচ্ছে তার উপর, সেইটাকে আমাকে বুঝতে হবে। আমার দেখ হুপ স্ট্রেস বরাবর ওর যে চাপটা সেইটা হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে? হুপ স্ট্রেস বরাবর সে সবচেয়ে বেশি চাপ দিচ্ছে, তাহলে আমাকে হুপ স্ট্রেস বরাবর যে চাপটা আসছে সেই চাপটার উপর লিমিট করেই কিন্তু আমাকে দিতে হবে। দুটো ভ্যালু পাচ্ছি, একই লোড দিলে দুটো ভ্যালু হচ্ছে, দুটো স্ট্রেস তৈরি হচ্ছে। লংজিটিউডিনাল দেখ খুব কম স্ট্রেস তৈরি করছে, ঠিক আছে? এ যেহেতু কম স্ট্রেস তৈরি করছে মানে একই ভ্যালুর ওপর এর স্ট্রেস ভ্যালুটা কম, অর্থাৎ মানে কি এ তাড়াতাড়ি কিন্তু ফেল করবে না, এ কিন্তু অনেক বেশি স্ট্রেস নিয়ে নিচ্ছে। তার মানে একে হচ্ছে আমাকে আগে ঠিক করতে হবে। তার মানে এইখানে যে 20 যে ভ্যালুটা দেওয়া হয়েছিল সেইটা হচ্ছে আমাদের সিগমা হরাইজন্টাল যেটা আছে তার সাথে আমাকে রিলেটেড করতে হবে। তাহলে সিগমা স্যার এটা হরাইজন্টাল আরেকবার বলুন, বুঝলাম না। দ্বারা বলে দিচ্ছি, লিমিটিং টেনসাইল স্ট্রেস, টেনসাইল স্ট্রেস মানে হচ্ছে ধর দুটো ভ্যালু আছে, সিগমা এইচ আর সিগমা এল, তাই তো? সিগমা এইচ আর সিগমা এল। এখন এ হচ্ছে তোর নিচ্ছে ধর 1 নিচ্ছে আর এ নিচ্ছে 0.5, ঠিক আছে? তাহলে একই লোডের জন্য এর স্ট্রেস তৈরি হচ্ছে, জিনিসটা ভালো করে বোঝ, তৈরি হওয়া আর রেজিস্ট্যান্স করা দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। হুপ স্ট্রেসে হচ্ছে তৈরি হচ্ছে কত, এত তৈরি হচ্ছে। লংজিটিউডিনাল স্ট্রেসে ওই প্রেসারের জন্য তৈরি হচ্ছে কত, এত। আমাকে একটা জিনিস বল, যে ধর তোকে আমি আঘাত করলাম, ভালো করে জিনিসটা বোঝ, তোকে আমি আঘাত করলাম, ঠিক আছে? তোকে যখন আমি আঘাত করছি তোর একটা হাতে করছি একটা পায়েতে করছি, সেম লোড দিয়ে আঘাত করলাম, একটা হাতে করলাম একটা পায়ে করলাম, ঠিক আছে? তাহলে আমি দেখলাম ওই সেম লোডের জন্য পা যতটা না ডিফর্ম করলো হাত অনেক বেশি ডিফর্ম করে গেল, তাই তো? হাতে যে চাপটা দিলাম হাতটা অনেক বেশি
ডিফর্ম করে যাচ্ছে। কেন? কারণ হাতের ওপর যখনই আমরা চাপ দিচ্ছি হাত অনেক বেশি স্ট্রেস নিচ্ছে, ঠিক আছে, সেই জন্য হাতটা সবচেয়ে বেশি ডিফর্ম করে যাচ্ছে। তার মানে কি পা কিন্তু যা চাপ দিচ্ছি সেই অনুযায়ী পাটা ডিফর্ম করছে না, তার মানে কি ওই চাপটা পা সহ্য করে নিতে পারছে, কিন্তু হাত কিন্তু সহ্য করতে পারছে না। এটা হ্যান্ড ধর, এটা লেগ ধর। তার মানে কি আমার এই হ্যান্ডের চাপটাকেই হচ্ছে আমাকে সবচেয়ে বেশি ধরে নিয়ে কাজ করতে হবে, কারণ এই লোডের জন্য হ্যান্ড যে চাপটা দেবে তার থেকে হচ্ছে তোর পা অনেক কম চাপ নেবে, ঠিক আছে, কিন্তু আমার হ্যান্ডেতে চাপটা অনেক বেশি পড়ার জন্য হ্যান্ডকে আগে প্রোটেক্ট করতে হবে। একে প্রোটেক্ট করলে এ অটোমেটিক্যালি আমার প্রোটেক্ট হয়ে যাচ্ছে, কারণ এ ওই একই লোডেতে কম ভ্যালু দিচ্ছে, কিন্তু ও একই লোডেতে অনেক বেশি ভ্যালু দিচ্ছে। এই বেশি ভ্যালুটাকে আমাকে সবসময় চেষ্টা করতে হবে কম করার। সেই জন্যই হচ্ছে দেখ, এই জন্য লিমিটিং যে টেনসাইল স্ট্রেস যেটা দেওয়া আছে 20 মেগাপাস্কাল যেটা দিয়েছে আমাদের, ঠিক আছে, 20 মেগাপাস্কাল, এইটার ভ্যালুটা হচ্ছে এই হাতের থেকে সবসময় আমাকে কম রাখতে হবে, ঠিক আছে। তাহলে হাতের থেকে কম রাখলে দেখ আমাদের ওটা 1 × 10⁶ ছিল, সেইটাকে আমরা এখানে ভ্যালুতে যা শুধু বসিয়ে দিই, ঠিক আছে, মেগাপাস্কালকে 10⁶ দিয়ে গুণ করে পাস্কাল করে দিলাম, তাহলে থিকনেস যদি আমরা করি সেক্ষেত্রে দেখ এটা ভ্যালুটা আসবে 0.05 মিটার, ঠিক আছে। তাহলে মিনিমাম যে থিকনেসটা সেটা হতে হবে 5 mm, ঠিক আছে, এই সরি 5 সেন্টিমিটার, 5 mm নয়, 50 mm। স্যার ওটা 2 × 10⁶ হবে না? দাঁড়া দেখছি কোনটা বলছিস। 20 × 10⁶। 20 মেগাপাস্কাল বলেছে তোরে, 1 মেগাপাস্কাল মানে কত, 10⁶ পাস্কাল না? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তো এই ধরনের হচ্ছে আমাদের কোশ্চেন আসতে পারে খুব আমাদের প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন সম্পর্কে এই ধরনের কোশ্চেন আসতে পারে এই থিক থিন সিলিন্ডার ক্ষেত্রে। এবার দেখ থিক থিন সিলিন্ডার যেটা আছে এইখানটা মোটামুটি আশা করি তোরা বুঝতে পেরেছিস। এবার দেখ থিক থিন সিলিন্ডারের ক্ষেত্রে এই যে প্রেসার যে স্ট্রেসটা পড়ছে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে দুটো স্ট্রেস পড়ছে, একটা লংজিটিউডিনাল বরাবর, একটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল বরাবর, ঠিক আছে। এবার এই স্ট্রেস পড়ার ফলে আমাদের যে স্ট্রেন হয় সেটাও দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং সেই যে স্ট্রেনের যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমাদের ডিপেন্ড করছে মেজর প্রিন্সিপাল স্ট্রেন কোনটা হবে, মাইনর প্রিন্সিপাল স্ট্রেন কোনটা হবে, ঠিক আছে। কারণ মেজর প্রিন্সিপাল স্ট্রেনের ক্ষেত্রে মাইনর প্রিন্সিপাল স্ট্রেনের ক্ষেত্রে আমরা যে কনসেপ্টটা শিখেছি সেক্ষেত্রে কি ধরেছি, ধর এটা হচ্ছে আমার সিলিন্ডার আছে, এটা ধর সাপোজ আমার সিলিন্ডারটা আছে, ঠিক আছে, এর মাঝে যে প্রিন্সিপাল স্ট্রেসগুলো পড়ছে সাপোজ ধর এই হচ্ছে আমার পয়েন্ট, এইদিকে ধর সিগমা এল আসছে, আর আমার এই যে সার্কামফারেন্সিয়াল পুরো এই যে সার্কামফারেন্সিয়াল আছে এই বরাবর সেটা হচ্ছে আমার সিগমা হুপ স্ট্রেস আসছে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনের যদি ডায়াগ্রামেতে যদি আমরা কনভার্ট করি তাহলে সেটা কিরকম টাইপের হবে, প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনের ডায়াগ্রামে যদি আমরা কনভার্ট করি তাহলে এই দিকে ধর সিগমা এল আসলো, ঠিক আছে, আর এই দিকে ভার্টিক্যালি আমাদের সিগমা হুপ স্ট্রেস ধরে নিলাম। জিনিসটা আমরা দেখলাম যে হুপ স্ট্রেসের ভ্যালু সবসময় লংজিটিউডিনাল স্ট্রেসের ভ্যালু থেকে বেশি হয়, তাই তো, তার মানে সিগমা হরাইজন্টাল যেটা এই হুপ স্ট্রেস যেটা সেটাকে আমরা প্রিন্সিপাল স্ট্রেস ধরতে পারি, লংজিটিউডিনালটাকে তাহলে সিগমা 2 ধরতে পারি, সিগমা 3 এইদিকে সার্কামফারেন্সিয়াল যেহেতু করছি সুতরাং এইটাকে না ধরলেও চলে। তাহলে দেখ আমরা যদি এই বেসিসে যদি আমরা করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখ আমাদের প্রথম চ্যাপ্টারেই আমরা শিখেছিলাম যে স্ট্রেন যে ডিফরমেশন সেটা যদি সিগমা 1 রেসপেক্টে করি অর্থাৎ হচ্ছে হুপ স্ট্রেসের রেসপেক্টে কতটা স্ট্রেন হচ্ছে, ফর্মুলা কি ছিল, সিগমা এইচ বাই ই মাইনাস মিউ সিগমা এল বাই ই, এই ফর্মুলা হবে, তাই তো। প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনের একদম ওই যে ভলিউম চেঞ্জের ক্ষেত্রে যে আমরা প্রথম চ্যাপ্টার সিম্পল স্ট্রেস স্ট্রেনের প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনের যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেখানেই আমরা পড়েছিলাম যে ধর এরকম যদি দুটো প্রেসার থাকে, একটা হচ্ছে সিগমা 1, এটা যদি সিগমা 2 হয় তাহলে এই সিগমা 1 এর জন্য যে স্ট্রেনের যে চেঞ্জ হবে সেটা হচ্ছে সিগমা 1 বাই ই মাইনাস মিউ সিগমা 2 বাই ই, আবার যদি এই সিগমা 2 এর জন্য যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে সিগমা 2 বাই ই মাইনাস মিউ সিগমা 1 বাই ই, এই ফর্মুলাটা জেনেছিলাম সেইটাই এখানে আমরা অ্যাপ্লিকেবল করছি। এবার দেখ সিগমা হরাইজন্টালের ফর্মুলাটা অ্যাপ্লাই কর আমরা এই হুপ স্ট্রেসের, তাহলে পিডি বাই 2টি ইন্টু ই মাইনাস মিউ
পিডি বাই 40 ইন্টু ই হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা একেবারে আলাদা করে নিই, তাহলে এটা লিখতে পারি পিডি বাই 40 ইন্টু ই, দেখ এটা এরকম চলে আসবে 2 মাইনাস মিউ। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে দেখতে পাচ্ছিস? তাহলে এই যে ভ্যালুটা আমরা পাচ্ছি, এবার তাহলে স্ট্রেন, এই যে পুরো জায়গাটা পেলাম সেটা হচ্ছে তোর সিগমা হরাইজন্টাল স্ট্রেনের ক্ষেত্রে পেলাম। এবার স্ট্রেন মানে কি, এই যে পুরো যে হুপ স্ট্রেসের ক্ষেত্রে পেলাম, এই হুপ স্ট্রেসের জিনিসটার মাধ্যমে মানে জিনিসটা কি বুঝতে পারলাম, যে এইটা সিলিন্ডারের ডায়া ছিল, এটা যদি স্ট্রেন হয় সেটা বেড়ে কিরকম হবে, সিলিন্ডারটা বেড়ে এরকম হয়ে যাবে, তাই তো? তাহলে এর যে ডায়ামিটারটা ছিল আগে, সেটা কত ছিল, সেটা ধর সাপোজ ডি ছিল, সেটা এখন কত হয়েছে, এখন ধর বেড়ে ক্যাপিটাল ডি হলো। তাহলে স্ট্রেন মানে কত হচ্ছে আমাদের ডেল ডি বাই হচ্ছে তোর ইনিশিয়াল যে ডিফরমেশনটা ছিল, তাহলে এদের মধ্যে যে ডিফরমেশন, এক্সট্রা যে ডিফরমেশনটা কত হলো, সেটা ডেল ডি ধরছি। তাহলে কি এটা লিখতে পারি পিডি বাই 40 ইন্টু ই 2 মাইনাস মিউ। এটাকে যদি ফাইনালি লিখি যে ডায়ামিটারের কতটা ডিফরমেশন হচ্ছে, তাহলে সেটা হচ্ছে পিডি স্কোয়ার বাই 40 ই 2 মাইনাস মিউ। এটা একটা ফর্মুলা। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ভালো করে দেখবি। ঠিক আছে, এটা গেল। তাহলে কোনো একটা সিলিন্ডারের যদি আমার সার্কামফারেন্সিয়াল বরাবর যদি বাড়ে, তাহলে কতটা বাড়বে তার হচ্ছে ফর্মুলা পেয়ে গেলাম এটা। এবার ধর সাপোজ ওই সিলিন্ড্রিক্যালটা লংজিটিউডিনাল বরাবর কতটা বাড়বে সেটা আমরা দেখি। মানে এই যে সিলিন্ডারটা আমরা দেখছি, যখন স্ট্রেস কাজ করছে, তাহলে তো সার্কামফারেন্সিয়াল বরাবর যেমন বাড়ছে, লংজিটিউডিনাল বরাবরও তো বাড়ে, এইভাবেও তো বাড়বে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে কতটা বাড়বে, তো এই যে বাড়াটাকে আমরা সেটাকে E2 ধরেছিলাম, লংজিটিউডিনাল ধরেছিলাম, সেই এই ফর্মুলাটা, এই যে মাইনরের E2, এই ফর্মুলাটা, তাহলে সিগমা 2 যেটা ছিল, সিগমা এলটাকে আমরা হচ্ছে মাইনর হিসাবে ধরবো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখ এখানে স্ট্রেস ছিল হচ্ছে, এটা হচ্ছে সিগমা 1 ছিল, যেটা হচ্ছে সিগমা হুপ স্ট্রেস, আর এইদিকে যেটা ছিল সেটা হচ্ছে সিগমা 2 ছিল, যেটা হচ্ছে লংজিটিউডিনাল স্ট্রেস। তাহলে এবার ভ্যালুগুলো বসা, তার মানে এখানে বসবে হচ্ছে সিগমা লংজিটিউডিনাল বাই ই মাইনাস মিউ সিগমা হুপ বাই ই। এবার ফর্মুলা বসা, পিডি বাই 40 ই মাইনাস মিউ পিডি বাই 2টি ই। এবার এটাকে কমন নে, পিডি বাই 40 ই কমন নিলে দেখ 1 মাইনাস 2 মিউ হয়ে যাচ্ছে। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, দেখ এটা 2 মাইনাস মিউ আর এটা কিন্তু 1 মাইনাস 2 মিউ। ঠিক আছে, এবার সিগমা লেন্থের ক্ষেত্রে কি হচ্ছে, দেখ ডেল এল বাই এল হচ্ছে, তাই তো? তার মানে আমরা এটা লিখতে পারি ডেল এল বাই এল ইজ ইকুয়াল টু হচ্ছে আমার পিডি বাই 40 ই 1 মাইনাস 2 মিউ। তাহলে এটাকে যদি ফাইনালি আমরা লিখি, লেন্থের কতটা চেঞ্জ হচ্ছে, পিডিএল বাই 40 ই 1 মাইনাস 2 মিউ। দেখ এখানে আর একটা নতুন ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে দেখ থিন সিলিন্ডারের ক্ষেত্রে যদি আমার কোনো স্ট্রেস পড়ে, তাহলে তার ক্ষেত্রে লেন্থে কতটা চেঞ্জেস হচ্ছে সেটা দেখতে পেলাম, ডায়ামিটারে কতটা চেঞ্জ হচ্ছে সেটাও আমরা এখানে দেখতে পেলাম। এবার হচ্ছে আমরা দেখব ফ্লুইডের ক্ষেত্রে ভলিউমে কতটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ভলিউমের চেঞ্জের ক্ষেত্রে দু ধরনের জিনিস হচ্ছে আমরা দেখতে পাই। তাই এখানে একটু হেডিংটা দে, ভলিউমেট্রিক স্ট্রেন, ভলিউমেট্রিক স্ট্রেন ইন সিলিন্ডার। দু ধরনের কেস হয়, একটা হচ্ছে তোর কেস 1, যদি আমরা ফ্লুইডটাকে ইনকম্প্রেসিবল ফ্লুইড ধরি, ইনকম্প্রেসিবল ফ্লুইড যদি ধরি, কোনো ফ্লুইড যদি ইনকম্প্রেসিবল হয়, অর্থাৎ মানে কি তাকে চাপ দিলে সে কম্প্রেসড হবে না, তার ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস হয়, আর যদি চাপ দিয়ে যদি তাকে কম্প্রেস করি তার ক্ষেত্রে একটা জিনিস হয়। ঠিক আছে, সুতরাং এই জিনিসটা জটিলের মধ্যে যখন যাচ্ছি, তখন দেখ যখন সিলিন্ডারটা হচ্ছে, তো সিলিন্ডারের ক্ষেত্রে পুরো জিনিসটার মধ্যে কতটা কিভাবে চেঞ্জেস হচ্ছে। ধর এইটা হচ্ছে আমার সিলিন্ডার,
ক্রস সেকশন ওয়াইজ আমি সিলিন্ডারটা দেখছি। যখন চাপ দেওয়া হচ্ছে তখন কি এর ডায়ামিটারটা হচ্ছে তোর চেঞ্জ হচ্ছে, এই ডায়ামিটার বরাবর সিলিন্ডারটার হচ্ছে ডায়ামিটার যেটা আছে সেইটা হচ্ছে আমার চেঞ্জেস হচ্ছে, আর এইটার লেন্থ বরাবরও চেঞ্জেস হচ্ছে। তাহলে এই যে পুরো জিনিসটা হচ্ছে টোটাল যে স্ট্রেনটা হচ্ছে ভলিউম বাই রেসপেক্টে যদি আমরা করি তাহলে সেইভাবে পাবো। তাহলে ভলিউম অফ সিলিন্ডার কত হয়, ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি পাই/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এল, এটা হচ্ছে ভলিউম। তাহলে চেঞ্জ ইন ভলিউম তাহলে ডেল ভি কতটা হবে, আমরা ডাইরেক্ট একদম ফর্মুলা বসিয়ে দিচ্ছি, ডি স্কোয়ার ইন্টু ডেল এল প্লাস এল ইন্টু 2d ইন্টু ডেল ডি। এই হচ্ছে একদম ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দিলাম। মানে এটাকে যদি আমি স্ট্রেনটাকে যদি, আচ্ছা তোদেরকে এবার ভেঙে ভেঙে দেখাই, এটা বুঝতেও পারবি না কোথা থেকে আসছে না আসছে। ভলিউমেট্রিক স্ট্রেনের ক্ষেত্রে আমাদের তোরা প্রথম চ্যাপ্টারটা যদি দেখিস তাহলে পাবি ডেল এল বাই এল প্লাস 2 ডেল ডি বাই ডি, এই ফর্মুলাটা তোরা নিশ্চয়ই পাবি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখ ডেল এল এর ফর্মুলাটা আমরা জানি, ডেল এল, আর ডেল ডি এর ফর্মুলাটাও আমরা এখানে জানি। তাহলে জাস্ট শুধু আমরা ফর্মুলাগুলোকে পুট করে দিই, যদি ডেল এল এর ক্ষেত্রে কি ফর্মুলা পেয়েছি দেখ, পিডি বাই 4টিই 1 মাইনাস 2 মিউ পেয়েছি, তাই তো। আর এটার ক্ষেত্রে কত পেয়েছি দেখ, আচ্ছা এখানে দেখ যেহেতু এল একটা আছে সেই জন্য এখানে পিডি এল ছিল, এলটা আমি কেটে দিলাম, এখানে ডি থাকলে ওটা যে দেখ ডি স্কোয়ার ছিল শুধু, তাহলে এটা ডি হবে, এই যে ডি স্কোয়ার ছিল তাহলে শুধু এটা ডি বসাচ্ছি। তাহলে এখানে বসা পি ডি বাই 4টিই 2 মাইনাস মিউ, কমন নে, তাহলে পি ডি 4টিই জিনিসটা কি আছে দেখ 1 মাইনাস 2 মিউ, এখানে একটা 2 আছে তাহলে প্লাস 4 মাইনাস 2 মিউ, ফাইনাল করলে কত হচ্ছে বল আমাকে, পিডি বাই 4টিই, দেখ এখানে 4 আর 1 হচ্ছে 5, 5 মাইনাস এখানে হচ্ছে 2 দিয়ে 4, 5 মাইনাস 4 মিউ। তাহলে হচ্ছে তোর ভলিউমেট্রিক যে স্ট্রেনটা পাচ্ছি ইভি, অ্যাকচুয়ালি তার ফর্মুলা হচ্ছে আমাদের এইটা। বোঝা গেছে? এবার এইখান থেকে যদি চেঞ্জ ইন ভলিউম বার করতে দেয় তাহলে সেটা কিভাবে করবি, চেঞ্জ ইন ভলিউম মানে হচ্ছে ডেল ভি বাই ভি, তাই তো। সেটাকে লেখ তাহলে পিডি বাই 4টিই 5 মাইনাস 4 মিউ, এটা হলো। তাহলে এখান থেকে ডেল ভি কত হচ্ছে, এবার ভি মানে কত আমরা জানি পাই/4 ইন্টু, দেখ ভি মানে আমরা কত বলেছি পাই/4 ডি স্কোয়ার ইন্টু এল, তাহলে আগে এটা লিখে নে, পিডি বাই 4টিই 5 মাইনাস 4 মিউ ইন্টু হচ্ছে পাই/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এল। দেখ এখানে কোনো কিছু কাটবে কি না, কাটছে না, তাহলে দেখ এখানে পাচ্ছি পি ইন্টু পাই ইন্টু ডি কিউ ইন্টু এল বাই 4 4 16, 16টিই 5 মাইনাস 4 মিউ, ঠিক আছে। সিম্পল জিনিস, জিনিসটাকে একটু বুঝে যা তাহলেই হচ্ছে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আমাদের ইনকম্প্রেসিবলটাই কর, কম্প্রেসিবলটা করা তোদের দরকার নেই, কম্প্রেসিবল আসেও না, ইনকম্প্রেসিবলের কনসেপ্টটা যদি বুঝতে পারিস তাহলে দেখবি সবটাই হয়ে যাবে, ঠিক আছে। তিন সিলিন্ড্রিক্যাল সেলের ক্ষেত্রে এরকম হয়। সবাই বুঝতে পেরেছিস তো, ফর্মুলাগুলো লিখে নিয়েছিস, এইটা ডেল ডি, এটা ডেল এল, আর এটা হচ্ছে ডেল ভি। এবার একটা কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনটা সলভ কর। স্যার ফর্মুলাগুলো দেখান। কোনটা, এইটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ইয়েস। ওকে স্যার। ঠিক আছে, এবার একটা কোশ্চেন লেখাচ্ছি, এই কোশ্চেনটা লেখ, এই কোশ্চেনটা কর আজকে দেখি, এটা আমি বলবো না, এটা তোরা নিজেরা কর, আর বাচ্চা নেই তোরা। A thin cylindrical shell is 1 meter
একটু দাঁড়াও। হ্যাঁ নীলদা, ওকে, তাহলে দেখ কোশ্চেনটাকে ভালো করে পড়ি। বলছে একটা থিন সিলিন্ড্রিক্যাল সেল আছে 1 মিটার ডায়া, তাহলে আগে ডায়াটা লিখে নিই। ডায়াটা হচ্ছে 1 মিটার অ্যান্ড 3 মিটার ইন লেন্থ, লেন্থ বলে দিয়েছে 3 মিটার। এই ইউনিফর্ম ফ্লুইড প্রেসার অফ 5 নিউটন পার এমএম স্কোয়ার দিয়ে দিয়েছে। ঠিক আছে, একটা ইউনিফর্ম ফ্লুইড প্রেসার আমার এখানে বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমার যে ফ্লুইডের যে প্রেসার যেটা পি, যেটা স্ট্রেস নয়, আমি এখানে বলছি প্রেসার যেটা পি, সেটা আমার কত বলে দিয়েছে 5 নিউটন পার এমএম স্কোয়ার। ঠিক আছে, অ্যাপ্লাইড ইনসাইড দ্য সিলিন্ডার। ঠিক আছে, ফাইন হুপ স্ট্রেস, আমাকে বলেছে হুপ স্ট্রেস বার করো। লংজিটিউডিনাল স্ট্রেন, আচ্ছা হুপ স্ট্রেন, সরি স্ট্রেস বলেনি, স্ট্রেন বলেছে। তাহলে হুপ স্ট্রেন মানে হচ্ছে ইটা এইচ, তারপর বলেছে ইটা এল, ভলিউমেট্রিক স্ট্রেন চেয়েছে তার মানে ইটা ভি, অ্যান্ড চেঞ্জ ইন ভলিউম তার মানে হচ্ছে ডেল ভিটা কত সেটা চেয়েছে। ইফ দ্য থিকনেস অফ মেটাল ইজ 20 mm, থিকনেসটা বলে দিয়েছে 20 mm। আচ্ছা মিউ বলে দিয়েছে কত 0.3, এ তো শুধু ফর্মুলা বসিয়ে দিলেই করবে। অলসো ক্যালকুলেট দ্য ফাইনাল ডাইমেনশন, ফাইনাল যে ডাইমেনশনটা হবে সেটা বার করতে বলেছে। ঠিক আছে, ফাইনাল ডাইমেনশন মানে ধর আমার এটা D1 কত আর L1 কত সেটা বার করতে বলেছে। অনেকগুলো জিনিস দিয়েছে, মানে একটা অঙ্কতেই সব পে হয়ে যাবে। E ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 2 × 10⁵ নিউটন পার এমএম স্কোয়ার। সব দেখ ইউনিট কিন্তু এমএম স্কোয়ারে আছে, ঠিক আছে, সেগুলো মাথায় রাখতে হবে। তো আগে আমরা ফর্মুলাগুলো একটু লিখে নিই। আচ্ছা আগে বল হুপ স্ট্রেনের ফর্মুলা কি শিখেছি আমরা, বলতো হুপ স্ট্রেনের ফর্মুলা কি শিখেছি রে? PD by 40 into 2 minus mu. ইন্টু 2 মাইনাস মিউ। PD sir, PD. আচ্ছা পিডি, পিডি লংজিটিউডের ক্ষেত্রে শিখেছি পিডি বাই 40E 1 মাইনাস 2 মিউ, তাই তো? আচ্ছা ইটা ভি এর ক্ষেত্রে কি শিখলাম পিডি বাই কি শিখলাম বলতো, পিডি বাই 40 5 মাইনাস 4 মিউ, 40E 5 মাইনাস 4 মিউ। আগে এইখান পর্যন্ত করি তারপর বাকিটা দেখছি। 5 মাইনাস 4 মিউ, 4 মিউ। ঠিক আছে, তাহলে ইটা এইচ হচ্ছে ভ্যালুগুলো বসা। 5 যেটা আছে কি 5 নিউটন পার এমএম স্কোয়ার আছে। ঠিক আছে, আচ্ছা ডায়ামিটার দেখ 1 মিটার আছে, তাহলে এটাকে আমি এমএম এ কনভার্ট করে নিচ্ছি 1000। 4 থিকনেস কত 20 mm। আচ্ছা ই কত দিয়েছে 2 × 10⁵। আচ্ছা 2 মাইনাস মিউ, মিউ কত 0.3, কত হচ্ছে ভ্যালু বল? কত ভ্যালু হচ্ছে বল? শূন্যগুলো কাটুন। কত হচ্ছে বল ক্যালকুলেটরে? 5.31 into 10⁻⁻. 5.31 × 10⁻⁴। 4 minus 4. ঠিক আছে। আচ্ছা এইটা কত হচ্ছে বল, লংজিটিউডিনালটা কত হচ্ছে? 1.25 into 10⁻⁻. গুড, ঠিক আছে। এবার ভি এরটা বার কর। এটা ভি তার মানে হচ্ছে 5 ইন্টু হচ্ছে 1000 ইন্টু 4 ইন্টু 20। ফর্মুলাগুলো মনে থাকলে সবই হয়ে যাবে। 10⁵ এটা 20, হ্যাঁ, ইন্টু হচ্ছে 5 মাইনাস 4, তাই তো? 5 মাইনাস 4 ইন্টু 0.3 কত হচ্ছে বল? 1.1875 into 10⁻⁻.
1875 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাই তো? হুম বেশ, এই তিনটে অ্যান্সার হয়ে গেল। এবার কি বলেছিল? চেঞ্জ ইন ভলিউম, তাই তো? কতটা ভলিউম চেঞ্জ হচ্ছে। তাহলে এইখান থেকে ডেল ভি বাই ভি যদি আমরা করি, তাহলে ডেল ভি যেটা হচ্ছে তাহলে 1.81875 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এই সরি -3 ইন্টু পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার বসিয়ে দেবো। ডি স্কোয়ার মানে হচ্ছে এখানে 1000 স্কোয়ার হবে, ঠিক আছে? এই ইউনিটগুলো কিন্তু মনে রাখবি, 1000 স্কোয়ার। আর এল কত? 3 মিটার বলে দিয়েছিল, তাহলে 3000। এটা করলে কত হচ্ছে বল? 2796802.86 796 802 0.86 0.86। এটা এমএম এ আছে, তাহলে এটাকে সেন্টিমিটারে কনভার্ট কর, সেন্টিমিটারে বা হচ্ছে তো রেতে কনভার্ট কর। ভলিউম চেঞ্জ তো, এটা এমএম কিউ, হ্যাঁ ভলিউম চেঞ্জ mm হলে কিউব তাহলে সেন্টিমিটার করলে কত হচ্ছে বল? সেন্টিমিটার মানে 10 এ নিয়েছে, 1000 দিয়ে ভাগ হবে 1000 দিয়ে ভাগ হবে, তার মানে এই তিনটে যাবে, তাহলে 2796.8 সেমি কিউব, ঠিক আছে? আচ্ছা, তারপরটা কি বলেছিল? চেঞ্জ ইন ডায়ামিটার, চেঞ্জ ইন ভলিউম, তাই তো? তাহলে ডায়ামিটারের ক্ষেত্রে হুপ স্ট্রেসের যেটা ফর্মুলা সেটাই হচ্ছে আমাদের ডায়ামিটারের সাথে চেঞ্জ ছিল, চেঞ্জ ইন ডায়ামিটার বাই অরিজিনাল ডায়ামিটার, তাই তো? হুপ স্ট্রেস কত ছিল বল? 5 ইন্টু 3.1, তাহলে ডেল ভি ডেল ডি হচ্ছে কত? 5.3131 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -4 ইন্টু ডায়ামিটার, ডায়ামিটার কত? 1 মিটার। এটা কত হচ্ছে বল? কত হচ্ছে এটা? 0.531, তাই তো? এত এমএম। তাহলে এখন ডায়ামিটার কত চেঞ্জ হলো? অর্থাৎ ফাইনাল ডায়া কত? দেখ, এটা নেগেটিভ কিন্তু নেই, পজিটিভ এসছে, তাই তো? তার মানে হচ্ছে আমরা D1 যেটা ধরেছিলাম, তার মানে হচ্ছে ডি প্লাস ডেল ডি, তাহলে কত হচ্ছে বল? 1 প্লাস 0.531, তাহলে হচ্ছে ফাইনাল ডায়া হচ্ছে 1.531 mm, এই সরি মিটার, এই এক মিনিট, কি করছি? এটা তো মিটার আছে, এটা তো এমএম, এটা তো এমএম এসছে, এইখানটা দিয়ে ভুল হয়ে যাবে রে। প্লাস 0.531, তাহলে হচ্ছে 1000.531 mm, এটা হচ্ছে ফাইনাল ডায়া। তাহলে লেন্থটা কত এসছে বল? লেন্থটা তাহলে সেই একই, লংজিটিউডিনাল স্ট্রেসের ডেল এল বাই এল ইজ ইকুয়াল টু লংজিটিউডিনাল স্ট্রেসের ভ্যালু কত ছিল? 1.25 10 টু দি পাওয়ার -4, তাহলে হচ্ছে ডেল এল হচ্ছে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু লেন্থ কত ছিল? 3000, এটা করলে কত হচ্ছে বল? কত হচ্ছে রে? বল রে। 0.375 375, তাহলে ফাইনাল লেন্থ কত? L1 ইজ ইকুয়াল টু, এটাও দেখ পজিটিভই আছে, ডেল এল মানে হচ্ছে 3 মিটার মানে 3000 প্লাস 0.375, তার মানে হচ্ছে 3000.375, এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? কোশ্চেন আসলে কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেনই আসবে না, ঠিক আছে? তাহলে থিক সিলিন্ডার থিন সিলিন্ডার সম্পর্কে, থিক সিলিন্ডারটা তোদের দরকার নেই, থিক সিলিন্ডারটা দেখছি যেতে আসেনি, তো থিন সিলিন্ডারটা থেকে মেন কোশ্চেনগুলো আসে, এটি থাক, বেশি গভীরে যে লাভ নেই, মাথার উপর দিয়ে চলে। আচ্ছা, এরপর আমি আরেকটা জিনিস পড়ি দিই, সেটা হচ্ছে শেয়ার সেন্টারটা, ঠিক আছে? শেয়ার সেন্টারটা ইম্পর্টেন্ট টপিক, শেয়ার সেন্টারটা একটু করিয়ে দিই। তো হেডিং দে তোরা, শেয়ার সেন্টার। শেয়ার সেন্টারে কয়েকটা ফর্মুলা শুধু আমাদের মনে রাখতে হবে, ওটা আসলে ওর মধ্যে থেকে আসবে, নাহলে আসবে না, ঠিক আছে? শেয়ার সেন্টার, শেয়ার সেন্টার,
দেখ শেয়ার সেন্টার জিনিসটা কি আগে একটু বুঝি। শেয়ার সেন্টার মানে হচ্ছে সেই ধরনের সেন্টার, এটা হচ্ছে মেনলি কলামের ক্ষেত্রে দেখা যায়। কলামের ক্ষেত্রে মানে ধর আমার এরকম একটা অ্যাঙ্গেল কলাম আছে, ঠিক আছে? এই অ্যাঙ্গেল কলামের ওপর যখন লোড দেয়া হয় তখন দেখ, যদি সিমেট্রিক্যাল যদি কোনো সেকশন হয়, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে কোনো জায়গায় যদি লোড বসাই, তাহলে দেখ এক্ষেত্রে কি হয়, শুধু বেন্ডিং হয়, কোনো টুইস্টিংয়ের কোনো গল্পই থাকে না, ঠিক আছে? এখানে কোনো টুইস্টিংয়ের কোনো গল্পই থাকে না। কিন্তু শেয়ার সেন্টারে যদি তুই ধর এইখানে কোনো একটা লোড দিলি, জিনিসটা দেখ এখানে একটা টুইস্টিংয়ের একটা গল্প হয়েই যায়, ঠিক আছে? এইদিকে একটা টুইস্টিং, এইদিকে একটা টুইস্টিংয়ের গল্প হয়েই যায়, ঠিক আছে? জিনিসটাকে যদি আমি ভিডিও থেকে দেখিয়ে যদি করাই তাহলে আরো ভালো বুঝতে পারবি। একটা ভিডিও দেখাই শেয়ার সেন্টারে কিরকম ভাবে জিনিসগুলো বেন্ড করে, সেই জিনিসটাকে একটু দেখাই। একটু দাঁড়া, খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু এটা। একটু স্লো, ঠিক আছে, নেটটা আসুক তারপর আমি বোঝাচ্ছি, ততক্ষণ আমি জিনিসটাকে লিখিয়ে দিই। দেখ শেয়ার সেন্টার মানে হচ্ছে সেই সেন্টার যে লোকেশনটা হচ্ছে আমি এই লোডটাকে দিলে কোনো টুইস্টিং মুভমেন্ট হবে না। কোনো সেকশনের ওপর কম্প্রেসিভ যদি কোনো সেকশনের ওপর যদি কোনো লোড যে পয়েন্টে আমরা দিলে সেই লোডটার ওপর কোনো টুইস্টিং মুভমেন্ট তৈরি হবে না, তাকেই আমরা বলবো শেয়ার সেন্টার, ঠিক আছে? তাহলে শেয়ার সেন্টারটা লিখে রাখ, দ্য শেয়ার সেন্টার ইজ দ্য পয়েন্ট। স্যার শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট হবে? সব হবে, কিন্তু টুইস্টিংটা কোনোভাবে হবে না। লিখে রাখ, দ্য শেয়ার সেন্টার is the point through which if the resultant shear force acts, then member is subjected to simple bending without টুইস্টিং, ঠিক আছে? এটা বোঝা গেল তো? ঠিক আছে, শুধুমাত্র বেন্ডিং হবে, কোনো টুইস্টিং হবে না, ঠিক আছে? সেই পয়েন্টটাকে বলা হয় শেয়ার সেন্টার, ঠিক আছে? তো বিভিন্ন টাইপের হচ্ছে তো শেয়ার সেন্টার হয়, কোন কোন সেকশনের ক্ষেত্রে শেয়ার সেন্টার কিরকম হয় সেই জিনিসটা হচ্ছে আমাদের পরীক্ষাতে আসে। শেয়ার সেন্টারে মেনলি পরীক্ষায় আসে যে তোর ডায়াগ্রামগুলো হয়তো দিয়ে দেবে, বলবে যে এর শেয়ার সেন্টার কোথায় সেটা বলো। ধর এরকম একটা চ্যানেল সেকশন দিয়ে দেয়, কোন কোন কোশ্চেন আসে, শুধু এই শেয়ার সেন্টার থেকে এই কোশ্চেনগুলোই আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে? এই ধর এখানে একটা সেকশন আছে, প্লাস সেকশন আছে, ঠিক আছে? এরকম ধর একটা চ্যানেল সেকশন আছে, ঠিক আছে? এরকম ধর একটা টি সেকশন আছে, বিভিন্ন ধরনের আমি সেকশনগুলো দেখাচ্ছি, তার ক্ষেত্রে শেয়ার সেন্টার কোথায় হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখব, ঠিক আছে? এরকম ধর একটা অ্যাঙ্গেল সেকশন আছে, আর ধর এরকম একটা সেকশন আছে, ঠিক আছে? তো মনে রাখতে হবে যে শেয়ার সেন্টার কিন্তু এমন নাও হতে পারে যে তোর সিজি যে পয়েন্ট সেটা দিয়ে না কোইনসাইড নাও করতে পারে, ঠিক আছে? এইটার ক্ষেত্রে এর সিজি পয়েন্ট কোথায় হয়? এইখানে, এটাকে আমরা এর সিজি বলি। এইটার ক্ষেত্রে সিজি কোথায় হয়? ঠিক মিডিলে, এটা হচ্ছে এর সিজি। এর ক্ষেত্রে এইটা হচ্ছে তার সিজি। এইটার ক্ষেত্রে এর সিজি কোথায় হতে পারে? এরকম কোনো একটা পয়েন্টে সিজি হতে পারে। এটার ক্ষেত্রে সিজি হয় আইদার এই পয়েন্ট, নাহলে এইখানেও যে কোনো একটা পয়েন্টে হতে পারে, ঠিক আছে? সিজি। এর ক্ষেত্রে সিজি হচ্ছে এইখানে হতে পারে, মানে যেটা দিয়ে ফোর্সটা অ্যাক্ট করে। এই ধরনের সেকশনের ক্ষেত্রে সিজি সাপোজ ধর এইরকম কোনো একটা পজিশনে হচ্ছে,
শেয়ার সেন্টার হচ্ছে এই ধরনের চ্যানেল সেকশনের ক্ষেত্রে এর শেয়ার সেন্টার কিন্তু এই সাইডে করে হয়। এর যে ডিস্টেন্স এটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি, ঠিক আছে, এটা মনে রাখবি। এর যে শেয়ার সেন্টার এর হচ্ছে বাইরের দিকে হয়। এই ধরনের সেকশন হলে এর সিজি আর শেয়ার সেন্টার একই পয়েন্টে হবে। যে কোনো পয়েন্টে সিমেট্রিক্যালের ক্ষেত্রে সিজি আর শেয়ার সেন্টার একই পয়েন্টে থাকে যদি সিমেট্রিক্যাল সেকশন হয়, ঠিক আছে। আর যদি আনসিমেট্রিক্যাল হয়ে যায় তখন কিন্তু চেঞ্জেস হয়ে যায়। দেখ এই চ্যানেল সেকশনটার ক্ষেত্রে এই বরাবর যদি দেখি, ওপর নিচে যদি দেখি তাহলে সিমেট্রিক্যাল লাগছে, কিন্তু সাইড থেকে যদি দেখি দেখ এই দিকটা আলাদা এই দিকটা আলাদা, সুতরাং এর শেয়ার সেন্টার চেঞ্জ হয়ে গেছে। এর ক্ষেত্রে দেখ দুদিকে সবকিছু দিক থেকেই কিন্তু সিমেট্রিক্যাল, হরাইজন্টালি হোক ভার্টিক্যালি হোক। এর ক্ষেত্রেও সেই একই, তাহলে এর ক্ষেত্রেও শেয়ার সেন্টার হচ্ছে এর ঠিক মিডিলে। এই শুধু প্রশ্ন আসলে কিন্তু এইগুলোই আসবে, আমি ওই জন্য এটা লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যে কোনো জাংশন পয়েন্টে হচ্ছে শেয়ার সেন্টার থাকে, দুটো যদি লেন থাকে তাদের জাংশন পয়েন্ট হচ্ছে আমাদের সবসময় শেয়ার সেন্টার থাকবে। টি সেকশনের ক্ষেত্রে শেয়ার সেন্টার ঠিক এর এখানটা থাকে। বল স্যার বল। জাংশন যেটা কথা বললেন তার লেন্থ যদি ছোট বড় হয় তাহলে সেক্ষেত্রেও জাংশনই থাকবে। হ্যাঁ, জাংশনই, কোনো জিনিসের ক্ষেত্রে জাংশনেতে হচ্ছে সবসময় শেয়ার সেন্টার থাকে, কিন্তু যদি আনসিমেট্রিক্যাল হয়, দুটো সেকশন যদি হয় তাদের জাংশনের ক্ষেত্রে, এটা তিনটে সেকশন আছে এদের কিন্তু জাংশনের ক্ষেত্রে এটা বাইরে হচ্ছে। এইটার ক্ষেত্রে দেখ এর জাংশনের ক্ষেত্রে শেয়ার সেন্টার ঠিক এখানে হবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর এই যে আমরা এর যে ই এর ভ্যালুটা পেলাম চ্যানেল সেকশনে, এই যে এই ই এর ভ্যালুটা আমাদের জাস্ট একটু মনে রাখতে হবে। ই ইজ ইকুয়াল টু লিখে রাখ বি এ স্কোয়ার ইন্টু এইচ এ স্কোয়ার ইন্টু হচ্ছে টি অফ লেঞ্জ বাই হচ্ছে 4i/z, ঠিক আছে। এর ক্ষেত্রে কোনটা কি লিখে নে। বি মানে হচ্ছে এইটা হচ্ছে আমার বি, ঠিক আছে। টি মানে হচ্ছে এর থিকনেস, এটা হচ্ছে টি, ঠিক আছে, মানে থিকনেস অফ ফ্লেঞ্জ যেটা। এইচ মানে হচ্ছে এই দিকটাকে আমরা বলছি এইচ, এই দিকটাকে এইচ বলছি। আই জেড মানে হচ্ছে এই পুরো সেকশনটার হচ্ছে তোর আমার পোলার যে মোমেন্ট যে ইনার্সিয়া সেই ভ্যালুটা, ঠিক আছে। স্যার এত কিছু মনে রাখতে হবে? এই দুটো এই শেয়ার সেন্টারের ক্ষেত্রে এই কটাই মনে রাখতে হবে, আর কিছু মনে রাখা দরকার নেই। আসলে এইখান থেকেই কোশ্চেন আসবে তোদের এসএসসির, যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখিস তোরা ক্লিয়ার বুঝতে পারবি, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলছে আমি একটা দেখাই তোদের, দাঁড়া। স্যার টি এরটা কি? হ্যাঁ, থিকনেস অফ ফ্লেঞ্জ রে, ওই যে প্লেটটা আছে তার থিকনেস, ঠিক আছে। দাঁড়া, শেয়ার সেন্টারের কিরকম কোশ্চেন এসে তোরা দেখ, দেখলেই বুঝতে পারবি। বুক দাঁড়া দেখাচ্ছি। এটা কিসের জন্য? স্ট্রেংথ অফ মেটেরিয়াল, তাই তো। স্ট্রেংথ অফ মেটেরিয়াল ফার্স্ট পয়েন্টই আছে, থিওরি অফ স্ট্রাকচার। আচ্ছা, শেয়ার সেন্টার কোথায় আছে দেখ তো। শেয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, শেয়ার ডিফর্মেশন, স্প্রিং, মোমেন্ট অফ ইনার্শিয়া, এইটাতেই থাকবে 113তে। হয় মোমেন্ট অফ ইনার্শিয়া থাকবে নাহলে কলামে থাকবে, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। দেখ থিক থিন সিলিন্ডারের ক্ষেত্রে দেখ সেই আছে PD/2T, PD/4T। দেখ থিক থিন সিলিন্ডারের ক্ষেত্রে তো এই ফর্মুলাগুলোই আসছে, নতুন কিছু আসে না। মোমেন্ট অফ ইনার্শিয়া, এই দেখ এখানে যেমন একটা কোশ্চেন এসেছে দেখ, দ্য কারেক্ট স্টেটমেন্ট পয়েন্ট অফ ইন্টারসেকশন বেন্ডিং অ্যাক্সিস, কোথায় শেয়ার সেন্টারটা কাজ করে, এরকম একটা কোশ্চেন এসেছে দেখ। The point of intersection of bending axis with the cross section of the beam is called shear center. Point of intersection of bending axis with the cross section of the beam, I section এর ক্ষেত্রে shear center coincide centroid দিয়ে, I section এর ক্ষেত্রে দেখ I section এর ক্ষেত্রে centroid দিয়ে যায়, হ্যাঁ এটা ঠিকই আছে। For channel section shear center does not coincide with the centroid,
ঠিকই আছে, সেন্ট্রয়েড এখানে আছে, আমার শেয়ার সেন্টার এখানে, ঠিকই আছে, তার মানে দুটো রাইট। দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ বেন্ডিং, যেখান থেকে বেন্ডিং অ্যাক্সিস হচ্ছে উইথ ক্রস সেকশন অফ দ্য বিম ইজ কল্ড শেয়ার সেন্টার। এটা তাহলে অবশ্যই ঠিক হবে, যেহেতু এই দুটো ঠিক, এটা অবশ্যই ঠিক হবে। ঠিক আছে, চ্যানেলের ক্ষেত্রে বাইরে থাকে আর অন্যগুলোই সব সিজিতে থাকে। অন্যগুলোর ক্ষেত্রে সিজিতে মোটামুটি তোরা পাবি। ঠিক আছে, চ্যানেলের ক্ষেত্রেই একটু এটা একটা দেখ কোশ্চেন আছে, শেয়ার সেন্টার হাফ সার্কুলার সেকশনের ক্ষেত্রে তার শেয়ার সেন্টার কত হয়। এটা তাহলে আমরা বার করিনি, দেখি এটা যখন এসছে আমরা বার করিনি। হাফ সার্কুলার সেকশনের ক্ষেত্রে কিরকম শেয়ার সেন্টার হয় এটা দেখে নে। তো এটার ক্ষেত্রে এই ভ্যালুগুলো একটু মনে রাখ। ঠিক আছে, তো আমরা যেটা করলাম চ্যানেল সেকশনের ক্ষেত্রে তাহলে পেলাম ভ্যালুগুলো মনে রাখ। ঠিক আছে, চ্যানেল সেকশন এই ধরনের সেকশন যদি হয় তাহলে তার ক্ষেত্রে ই এর ভ্যালু কোথায় হবে, এইখানে হবে, তাই তো। এটা হচ্ছে ই, ই ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, বি এ স্কোয়ার এইচ এ স্কোয়ার টি ফ্লেঞ্জ বাই কি পেলাম 4iz। ঠিক আছে, এবার ধর যদি সেমি সার্কেল হয়, সেমি সার্কেল যদি সেমি সার্কেল হয় অর্থাৎ কি এই ধরনের যদি সার্কেল হয়, ঠিক আছে, তাহলে তার শেয়ার সেন্টারও কিন্তু এইখানে হবে। ঠিক আছে, এটাকে ই ধরা হবে, এস সিজি কিন্তু এইখানে, এটা হচ্ছে সিজি আর এটা হচ্ছে শেয়ার সেন্টার। এর ক্ষেত্রে ভ্যালু মনে রাখবি ই ইজ ইকুয়াল টু 4r/পাই। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এবার হচ্ছে ধর সার্কুলার আছে, এবার ধর সার্কুলার আছে, হ্যাঁ হ্যাঁ কি বলে সার্কুলার আছে, সার্কুলারের ক্ষেত্রে এর যে শেয়ার সেন্টার আর সিজি দুটো আলাদা জায়গায় হয়, এইটা কিন্তু একটা ডিফারেন্স। ঠিক আছে, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই সরি আমি বলছি যে সার্কুলার ক্ষেত্রে বলছি, যদি সার্কুলারের ক্ষেত্রে যদি এরকম কোনো একটা জায়গায় যদি কাট থাকে সেক্ষেত্রে হয় এটা। ধর পুরোটা সার্কুলার নয়, এইখানে ধর একটা আমাদের যে আংটাগুলো হয়, ঠিক আছে, ধর এইখানে কোনো একটা জায়গায় কাটিং আছে, তাহলে তার শেয়ার সেন্টারের ক্ষেত্রে এইভাবেই হয়। ঠিক আছে, এর সিজি ধর এরকম মোটামুটি সাপোজ এরকম কোনো একটা পয়েন্টই থাকবে, তো এর ক্ষেত্রে কিন্তু মনে রাখবি 2r। ঠিক আছে, এই কাটিং গুলো একটু মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, এই কটাই মনে রাখ, আর মনে রাখার দরকার নেই, আর্কের ক্ষেত্রে ভ্যালুটা মনে রাখার দরকার নেই। এখানে আমাদের কি কোশ্চেন দিয়েছে দেখতো, হাফ সার্কুলার সেকশন মানে হচ্ছে ওই এর ফর্মুলাটাই, এই যে সেমি সার্কুলার হাফ সার্কুলার 4r/পাই, এখানে দেখ এই দেখ 4r/পাই। ঠিক আছে, এইগুলো একটু মনে রাখবি। আর কি দিয়েছে, এই দেখ কোথায় কোথায় কার কার সেকশনের ক্ষেত্রে না, এটা তো এই দিয়েছে মোমেন্ট অফ ইনারশিয়া। ঠিক আছে, এই কটাই এসছে। ঠিক আছে।